আজ আমরা ঘুরে দেখব দক্ষিণ পূর্ব এশিয়ার এক অনন্য দ্বীপ, ইন্দোনেশিয়ার বালি, যাকে বলা হয় দেবতাদের দ্বীপ। এখানে আছে মনোমুগ্ধকর সমুদ্র সৈকত, প্রাচীন মন্দির, সবুজ ধানক্ষেত, পাহাড়ি আগ্নেয়গিরি এবং সমৃদ্ধ সংস্কৃতি। এই ভিডিওতে আমরা জানতে পারবো বালির ভৌগোলিক অবস্থান, আয়তন, প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস। চলুন শুরু করা যাক বালির বিস্ময়কর যাত্রা। বালি ইন্দোনেশিয়ার সুনদা দ্বীপপুঞ্জের অংশ। জাভা ও লম্বক দ্বীপের মাঝামাঝি অবস্থিত এটি। মোট আয়তন প্রায় 5,780 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় 4.3 মিলিয়ন বা 43 লক্ষ। এর রাজধানী শহর হল দেনপাসার। দ্বীপের উত্তর পূর্বে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আগুন। বালি তার চমৎকার সাদা বালুর সমুদ্র সৈকত যেমন কুটা, নুসা, দুয়া, সেমিনিয়াকের জন্য বিখ্যাত। এছাড়াও সার্ফিং, ডাইভিং, স্নোরকেলিং সব ধরনের সমুদ্রভিত্তিক অ্যাডভেঞ্চারে স্বর্গরাজ্য। দ্বীপ জুড়ে ছড়িয়ে আছে ধানক্ষেতের সিঁড়িয়াকৃতির টেরেস, সবুজ বনভূমি, জলপ্রপাত, আগ্নেয়গিরি আর লেক। প্রকৃতি এখানে এক সৌন্দর্য সৃষ্টি করেছে। এজন্যই একে বলা হয় প্যারাডাইস অন আর্থ। প্রাচীন যুগে অস্ট্রোনেশিয়ান জনগোষ্ঠী এখানে বসতি গড়ে তোলে। খ্রিস্টীয় প্রথম শতক থেকেই ভারতীয় সংস্কৃতি ও হিন্দু ধর্মের প্রভাব পড়ে এখানে। নবম শতকে গড়ে ওঠে বালি রাজ্য। পরে 13 থেকে 15 শতকে জাভার মজাপাহিত সাম্রাজ্যের অংশ হয়ে যায়। বালির সংস্কৃতি আজও মূলত হিন্দু ধর্ম ও জাভানি ঐতিহ্যের মিশ্রণ। 1900 শতকে ডাচ ঔপনিবেশিক শাসন চলে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইন্দোনেশিয়া স্বাধীন হলে বালি তার একটি প্রদেশ হয়। বালিকে বলা হয় দেবতাদের দ্বীপ, কারণ এখানে আছে প্রায় 10,000টির বেশি মন্দির। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানি সেনারা বালি দখল করে, তবে তাদের শাসন খুব বেশি দিন স্থায়ী হয়নি। 1945 সালে জাপানের পরাজয়ের পর ইন্দোনেশিয়া স্বাধীনতা ঘোষণা দেয়, কিন্তু ডাচরা আবার ফিরে এসে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন বালিতে স্বাধীনতার জন্য বড় যুদ্ধ শুরু হয়। 1949 সালে আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে বালি স্বাধীন ইন্দোনেশিয়ার অংশ হয়ে যায়। এরপর থেকে বালি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসাবে বিকশিত হতে থাকে। আজ এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বিখ্যাত পর্যটন গন্তব্য। দেবতাদের দ্বীপ বালি হলো একটি ইতিহাস, ধর্ম, প্রকৃতি আর সংস্কৃতির এক অনন্য সমন্বয়। যারা প্রকৃতি ভালোবাসেন বা আধ্যাত্মিক প্রশান্তি খুঁজছেন, তাদের জন্য বলি সত্যিই এটি এক স্বর্গরাজ্য। ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জে মানুষ বসতি গড়ে তোলে প্রায় খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে। অ্যাস্ট্রোনেশিয়ান জনগোষ্ঠী ধান চাষ, নৌচালনা ও ব্যবসা শুরু করে। তখন ভারতে ও চীন বাণিজ্যের মাধ্যমে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে। দ্বীপ জুড়ে গড়ে ওঠে শক্তিশালী রাজ্য যেমন শ্রীবিজয় সাম্রাজ্য 7ম থেকে 13 শতক পর্যন্ত। পরে মজাপাহিত সাম্রাজ্য 13 থেকে 1500 শতক পর্যন্ত, যা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল। 1300 শতক থেকে আরব ও ভারতীয় বণিকদের মাধ্যমে ইসলাম ইন্দোনেশিয়ায় প্রবেশ করে। 1500 শতকে নাগাদ জাভা ও সুমাত্রায় মুসলিম সুলতানাত গড়ে ওঠে। ধীরে ধীরে ইসলাম প্রধান ধর্মে পরিণত হয়। আজ ইন্দোনেশিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ। 1600 শতকে প্রথমে পর্তুগিজরা আসে মশলার বাণিজ্যের জন্য। পরে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1700 শতকে ইন্দোনেশিয়া দখল করে। প্রায় 350 বছর ডাচ শাসন চলে, যা স্থানীয়দের জন্য ছিল কঠোর শোষণ সংগ্রামের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942-45 সালে জাপানি সেনারা ইন্দোনেশিয়া দখল করে। অতঃপর 1945 সালের 17ই আগস্ট জাতীয় নেতা সুকার্নো ও মোহাম্মদ হাত্তা স্বাধীনতা ঘোষণা করেন, কিন্তু ডাচরা আবার নিয়ন্ত্রণ নিতে চায়। 4 বছরের যুদ্ধ ও আন্তর্জাতিক চাপের পর অবশেষে 1949 সালে ইন্দোনেশিয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায়। স্বাধীনতার পর সুকার্নো প্রথম প্রেসিডেন্ট হন। পরবর্তী সময়ে সোহার্তো দীর্ঘ 30 বছর শাসন করেন।
1998 সালে গণতান্ত্রিক আন্দোলনের পর আধুনিক ও গণতান্ত্রিক ইন্দোনেশিয়া গড়ে ওঠে। ইন্দোনেশিয়ার ইতিহাস হলো বৈচিত্র্য, সংগ্রাম আর সাফল্যের গল্প। হাজার বছরের সংস্কৃতি, ধর্মীয় প্রভাব, ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই এবং স্বাধীনতার স্বপ্ন আজকে ইন্দোনেশিয়াকে এভাবে গড়ে তুলেছে। আশা করি এই ভিডিওটি থেকে ইন্দোনেশিয়ার ইতিহাস সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।